শেখ হাসিনা যে বাংলাদেশের রাজনীতিতে এখনো ভেরি ভেরি ভাইটাল, গত 5 দিনে কিন্তু এটা প্রমাণিত হয়েছে। ডিসেম্বরে সামনে আসবে বলে দিয়ে সে 3টা কারণে এটা বলবেই, সুযোগ পাইলে সে কথাটা বলবে, কারণ তার লক্ষ লক্ষ নেতা কর্মী আছে, লক্ষ লক্ষ বলে ভুল হবে, কোটিখানেক নেতা, কোটির বেশি নেতা কর্মী আছে, যাদেরকে অনুপ্রাণিত করতে হলে, যাদেরকে মাঠে রাখতে হলে তাকে এই ধরনের কিছু ইতিবাচক ইমোশনাল বক্তব্য দিতেই হবে। হয়তো শেখ হাসিনা আগামীতে বলবে যে আমার জীবন গেলেও আমি আসতেছি। আর দেখেন আমরা কি স্টুপিড রিয়াকশন করি, আমি সরি টু ইউজ দ্য স্টুপিড ওয়ার্ড। আমাদের আজকে একটা স্টেটমেন্ট দিয়েছেন আমাদের প্রসিকিউটর সাহেব, অ্যাটর্নি জেনারেল সাহেব, জামিন দিয়ে ফেলতেছেন, জামিন দিবেন না, ফাঁসির আসামি সমৃদ্ধ ক্রোক করবেন, মানে হিজ ডিসিশন মেকার্স। একবার বুঝে না যে আমাদের তারেক রহমান সাহেবকে বাংলাদেশে আসতে দিবে না বলে শেখ হাসিনা আস্ফলন করেছিল। আমাদের অনেক ফাঁসির আসামি জেলখানায় ছিল, তারা তো বহাল তবিয়তে ফাঁসি উড়ে গেছে। এখন আমার কথা হচ্ছে শেখ হাসিনা এই কথাটা দিয়ে তার কর্মীদের চাঙ্গা করেছে, সরকারকে চাপে ফেলেছে। সরকার একটা বেকায়দা না পড়লে স্টেটমেন্ট দেওয়া করে সরকার তো বলতে পারতো যে শেখ হাসিনা আসলে আসুক, দ্যাট উইল বি সিন, শেখ হাসিনা আসলে আসুক, দেখা যাবে। কিন্তু দেখা যায় প্রতিরোধ দেওয়া হচ্ছে এবং ইয়াং ছেলেদেরকে আবার মাঠে নামে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, আগামীতে কি পারবে যদি ধরেন আমি একটা এই নট টুবি গেলাম না, টুবিতে গেলাম, শেখ হাসিনা একদিন ফাইন মর্নিংয়ে ঢাকা এয়ারপোর্টে এসে নামলো, কিভাবে আসবো? ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, পাসপোর্ট বাতিল করে দিয়েছে, এত কিছু নামলো, হোয়াট ইউ উইল ডু? কিন্তু ইমিগ্রেশনই তো ক্রস করতে পারবে না, ট্রাভেল ডকুমেন্ট হোয়াট ইউ উইল ডু? ইমিগ্রেশন ক্রস করে দিবেন না, তাতে কি বাবা? না, উনি যেখান থেকে আসবেন তারাই তো ইমিগ্রেশন ক্রস করে, তারাই তো করে দিবে, তারাই তো ক্রস করে দিবে। ও মানে কোনো কারণে তাকে এই পর্যন্ত এনে দিবে, আনা হলো। আচ্ছা, মনে করেন আমি অন্যগুলো বাদ দিয়ে অ্যারেঞ্জমেন্ট গুলো বাদ দিলাম, আমাদের আসে নাই, অতীতে আমাদের আসে নাই, যেন জিয়ারা মনে এরকম আসে নাই লোকজন, এরকম ঢুকে নাই লোকজন, অনেক লোক এসে ঢুকে এসা করে নাই। এক্সাম্পল তো আমাদের কাছে আছে, অনেক বড় বড় নেতাদের এক্সাম্পল আছে, নাম বলবো না আমি, বুঝছেন না? আমার দলের নেতার বেলাও আছে, বুঝতে পারছেন না? হ্যাঁ হ্যাঁ, তিনিও তো এসেছিলেন, এসে তখন ভিন দেশের পাসপোর্ট নিয়ে এসে পরে পাসপোর্টটা তাহলে কি পাসপোর্ট ছিল, কি ছিল বলেন? পাকিস্তানের পাসপোর্ট। তাহলে কি হয়েছে? জেনা জিয়া কি পারছে রিফিউজ করতে বলেন? না, পারেন না, উল্টো তিনি আদালতে গিয়ে তার নাগরিকত্ব নিতে পেরেছেন, একটা সময় গিয়ে নিয়েছেন। তা আমি এই জন্য বলছি এই যে টুবির তো কোনো এন্ড নাই। শেক্সপিয়ার জন্য তো বলছে ট্রেজেডি অফ দিস টু বি, এনিথিং ক্যান হ্যাপেন ইন দিস ওয়ার্ল্ড, মেইন জিনিস ছিল। আর তৃতীয়ত যেটা হচ্ছে আজকে সেপ্টেম্বরের পরে নির্বাচন আসতেছে, তারপর একটা জিনিস দেখেন, এই যে ডিসেম্বরে সে টাইম স্কেল করেছেন, আপনি সেপ্টেম্বরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অবশ্যই নিউ ইয়র্কে যাচ্ছেন, এটা একটা ওকেশন, রাষ্ট্রপতিদের আজিজ ভাইকেন বেয়ারমেন্ট যাচ্ছেন, সেখানে তো এজেন্ডা থাকবে মোদির সঙ্গে দেখা। আমাদের খলিল সাহেব এজেন্ডা করতে না পারে তাকে দুই দিতে যাবে। আপনি সেটা মনে করেন? অবশ্যই একটা ভবিষ্যৎবাণীর মতো না না হবে, হইতে হবে। মোদি সাহেবের সঙ্গে দেখা হবে, ট্রাম্প সাহেবের সঙ্গে একটা হাই হ্যালো হবে, ওদের ফটোগ্রাফ সেশন হলো, দেখাবে কথা হয়েছে। সেখানে চীনের প্রেসিডেন্টও যাবে, এদের সঙ্গে 3 জনের সঙ্গে হাই হ্যালো সম্পর্ক হবে। তখন আপনি কিভাবে নিউজ আনবেন? মোদির সঙ্গে দেখা করে কি বললেন? মোদি কি বলবেন? শেখ হাসিনাকে ফেরত দিয়ে দেন, অথবা মোদি কি বলবে শেখ হাসিনাকে নিয়ে যান। নিশ্চয়ই এটা কিছু হবে যদি ওই ইস্যুটা আসতে হয়। ইতিমধ্যে আপনি বলছেন কূটনীতি তৎপর চালাচ্ছেন। ফলে আমি একজন ছোট্ট অ্যাক্টিভিস্ট হিসেবে, পলিটিশিয়ান হিসেবে আমি অলওয়েজ ওয়ার্ক ফর টু বি। এম এ আজিজ, আপনার কি মনে হয় যে আসলে এটা কি কথার কথা, অথবা সত্যি সত্যি ডিসেম্বর আমরা দেখতে পাবো যে ওই সাক্ষাৎকারের কথা অনুযায়ী আর কি, যে ধন্যবাদ আপনাকে বাংলাদেশে ঢুকে পড়েছে আক্তার ভাই, বীর মুক্তিযোদ্ধা। আমার একটা প্রশ্ন আছে একটু, সেটা হচ্ছে ওনার তো ট্রাভেল ডকুমেন্ট নাই, কোনো পাসপোর্ট নাই, না ওটা বলছি, এবং এটা অন্তর্বর্তী সরকার এই ব্যবস্থাটা করে গিয়েছেন, তো উনি যাতে আসতে না পারেন সেই ব্যবস্থাই তো করেছেন, আসার ব্যবস্থা তো করেন না। তিনি তো ধরেন তিনি বলেছেন যে আপনি তার শীর্ষ নেতাদের সহ বাংলাদেশে আসবে এবং তিনি আত্মসমর্পণ করবেন, এইটা বলছে। এখন ট্রাইব্যুনাল, চিফ প্রসিডিউর ট্রাইব্যুনালে তিনি বলেছেন তার তো আত্মসমর্পণ করার সুযোগ নাই, তিনি আদালতে শরণাপন্ন হতে পারবেন, আপিল করতে পারবেন। তিনি ট্রাইব্যুনালের যে অ্যাপিলেট ডিভিশনে তিনি আপিল করতে পারবেন। এখন আমার প্রশ্ন হলো, ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিয়েছেন,
এইবারে আলোচনা আসছে কারণ রয়টারে এটা আত্মসমর্পণের সুযোগ নাই কেন? তার নামে তো আরো মামলা চলমান আছে, সেরকম একটা মামলায় তো উনি আত্মসমর্পণ করতেই পারে না, যেহেতু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তাকে তো এটা আগে করতে হবে। আর ট্রাইব্যুনাল হলো, আমি এমন বলি, ট্রাইব্যুনাল অডিও ভিডিও পেপার ক্লিপিংস, তারপরে টেলিফোনের হিয়ারিং, রাজসাক্ষী বানানো, এখান থেকে মুক্তি পাওয়া, যদি কাউকে বিচারে ফাঁসাইতে চায়, এটা মুক্তি পাওয়া খুব কঠিন। এখন আমার প্রশ্ন হলো ভিন্ন, যে ধরেন তিনি 4-5টা ইন্টারভিউ দিছে এবং ভারতে একমাত্র আছে গদি মিডিয়া, মোদির নিয়ন্ত্রণে মিডিয়া আছে, এত মিডিয়া আছে। ভারতে বলা হয় না মিডিয়ার স্বাধীনতা আছে, কিন্তু ওখানেই আছে একমাত্র গদি মিডিয়া, অর্থাৎ মোদির নিয়ন্ত্রণাধীন। এই জন্য আপনি যেটা বলছিলেন যে আমাদের তো এখানে বিবিসি আছে, বাংলাদেশি রিপোর্টার আছে না, সে তো রিপোর্ট করে দিতে পারে অনলাইনে, তারপরেও একটা নিচে নিয়ে দিয়ে দিছে। এটা এও তো হতে পারে যে ধরেন এই এতগুলো মিডিয়া আনন্দবাজারে দিছে, তারপরে কয়েকদিন আগে আপনার একটা টেলিভিশনে রয়টার্স কি নিয়ন্ত্রিত না, ওই ব্যক্তিটা তো গদি মিডিয়ার হইতে পারে। রয়টার্স এর এডিটোরিয়াল পলিসি আছে না, রয়টার্স কি এটা আটকাবে না? একটা ইন্টারভিউ পাওয়া গেছে, দিয়ে দিছে। ধরেন আমার কথা হলো যে টু বি নট টু বি হইতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে একটি জায়গায়, একটি টেলিভিশনে, একটি পত্রিকার সাক্ষাৎকারে তার ভয়েসটাও পেলেন না, কোনো রিপোর্টারের ছবি পেলেন না, তার আত্মীয় স্বজন কোনো নেতার সাথে তার কোনো ফেস দেখা গেল না, তাহলে ইন্টারভিউটা নিয়ে তো বিশ্বাস আস্থা রাখতে হবে। এক, ওনার ট্রাভেল পাস নাই, ওনার ফ্যামিলির ধরেন 3 তারিখে ওনার ফ্যামিলির সব বাইরে গেছে, বিদেশে চলে গেছে, বিভিন্ন দেশে ছড়ায় গেছে। আপনার এই যে শুভেন্দু অধিকারী সব পুশিন করতেছে না, বাংলাভাষী মুসলমান পুশিন। এই যে আওয়ামী লীগের 100 নেতা ভারতে আছে, এরা বাংলাভাষী মুসলমান না? কিন্তু এরা তো রাজনৈতিক বিবেচনায় আছে ওখানে, তারা তো অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত হয়। আমি ওইটাই বলতেছি যে তারা রাজনৈতিক আশ্রয় সর্বদলীয় সিদ্ধান্ত নিয়ে আপনার আগে সংসদ পার্লামেন্টারি পার্টি, তারপরে সব রাজনৈতিক দল মিলে শেখ হাসিনাকে আপনার আশ্রয় দিয়েছে। তারা ভারতের অতিথি, কিন্তু যারা নেতা আছে তাদের কথা তো শুনি নেই। তাদের একজনও পুশিন হলো না কেন? তারা তো বাংলাভাষী মুসলমান, তাদের হয় নাই তো। তার মানে আমি বলতেছি যে এখানে এও তো হতে পারে যে এই গদি মিডিয়া, অর্থাৎ এই তরফ থেকে এগুলো, যেটা আক্তার ভাই একটু কইছিল যে আলোচনা রাখার জন্য, এটা হতে পারে যে এখানে তো প্রত্যেকটা ফ্যামিলিতে এটা ঠিক, বাংলার মাটি সোনার চৌকাঠি। এই যে ধরেন শেখ হাসিনার সময় এই জামাত বিএনপির কত গুম খুন, কত নির্যাতন হলো, একটা লোক দল ত্যাগ করে আওয়ামী লীগে জয়েন করছে, নিষ্ক্রিয় হয়েছে 2-1 কিন্তু দল ত্যাগ করে নেই। আওয়ামী লীগের প্রত্যেকটা পরিবারের সদস্য আছে, এই সদস্যরা কেউ দল ত্যাগ করে নেই, তারা এখন মিনি মাছের মতো চুপ করে আছে, সময় পাইলে ভোট করতে পারে। কোনো মাছ কি কথা বলে? সব মাছই তো চুপ করে থাকে না, মিনি মাছ হলো আপনি ধরতে গেলে চুপ হয়ে যায়, বুঝছেন না? আচ্ছা, তো এখন আমার কথা, এখন দেখেন পার্থক্যটা দেখেন, আবার যতটা গর্জে তত বর্ষে না। আপনি খেয়াল করে দেখেন 1/11-এর সময় 1/11-এর তরফ থেকে শেখ হাসিনা বলছে যে তোমরা বিদেশে যাও, উনি চলে গেছে। বেগম জিয়াকে বলছে, আগে দেখা করছে, বলছে যে তোমাকেই আপনাকেই ক্ষমতায় আনা হবে, আপনারা একটু কোঅপারেট করেন। হ্যাঁ, ভুল ইতিহাস দিন। আচ্ছা আজিজ ভাই, হ্যাঁ প্লিজ ভুল ইতিহাস দিন না। বেগম খালেদা জিয়াও চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। তিনি শুভেন্দু অধিকারী বলছে তাকে ওই আগে যেভাবে আসছে ওইভাবেই প্রধানমন্ত্রী হিসেবে দেশে পাঠানো হবে। হ্যাঁ, পাঠাতে পারে, চেষ্টা করতে পারে। আমার বক্তব্য হচ্ছে যে ধরেন যেটা টু বি এবং নট টু বি যেটা বলতেছি, এখন ধরেন এই আপনার বন্দি বিনিময় চুক্তি আছে, সেই চুক্তি অনুযায়ী অনুপ চেটিয়াকে আমরা পাঠাইছি, শেখ হাসিনার সময় পাঠাইছি, জেলখানাতে বাইর করে পাঠাইছি, আমরাও জেএনবির লোককে আনছি। শেখ হাসিনাকেও তো চাইছে 3 বার, দিল না তো ভারত। তার মানে ভারতের অতিথি, ভারত তাদের আপন লোক। সুতরাং এখন যদি ভারত যদি ধরেন একটা ছোট্ট বিষয় রয়েছে, অনুপ চেটিয়া তো আমাদের এখানে রাষ্ট্রীয় আশ্রয় ছিলেন না, জেলখানায় ধৃত হয়েছিলেন, কিন্তু শেখ হাসিনা তো ওইখানে রাষ্ট্রীয় আশ্রয় আছেন, ফলে অনুপ চেটিয়ার সাথে তুলনা করা যাবে অতিথি হিসেবে, সেটা তো অতিথি হিসেবে আছে। বন্দি বিনিময় চুক্তি তো তাহলে তার উপরে প্রযোজ্য হবে না। না, বন্দি বিনিময় চুক্তি একটা ধারা আছে
যে যদি মনে হয় তাকে ইচ্ছাকৃতভাবে জেল বা কোনো শাস্তি দেওয়া হবে, তাহলে তারা নাও ফেরত দিতে পারে, ওইটাতে আছে। ওখানে তো আটকে যাবে। সে তো বন্দি না, ওই কারণে ওইটাতে অজুহাতে হয়তো আটকাইতেছে, আমি লিখেছি ওটা। ওই ওই বন্দি বিনিময় চুক্তির যে কয়েকটা ধারা আছে উল্লেখ করে একটা ধারার শরণাপন্ন হয়েছে হয়তো। কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে ভারত ধরেন তো বোঝা যাচ্ছে যে ভারত তো নেগোসিয়েট করতে পারে, ওই যে টু বি নট টু বি। এখন প্রধানমন্ত্রী যুক্তরাষ্ট্রে যাবে, সেখানেও যদি কথা হয়, যদি দেখা গেল যে শেষ পর্যন্ত তাকে একটা নেগোসিয়েট করা হলো, তাকে ট্রাভেল ডকুমেন্ট তার মানে যে কোনো কিছুই ঘটতে পারে, করতে পারে, তবে সম্ভাবনা খুবই জটিল। কম না বেশি? আপনি হ্যাঁ পক্ষে কত আর না এর পক্ষে কত? নার পক্ষে বেশি, কারণ হচ্ছে তারেক রহমান এই সরকারের পলিটিক্স ছেড়ে দিয়ে তাকে আনতে হবে। কনকেস ছেড়ে দিলে একদম পুরা বিএনপি শেষ। এটা বুঝিয়ে দিতে হবে, তাকে আনতে হবে। আর না হলে সে যদি এমনি আসতে চায়, যদি ভারতও দায়িত্ব নেয়, তাহলে অভ্যুত্থানের সব শক্তি এক হয়ে যাবে এবং দেশটা কোন জায়গায় যাবে এটা কল্পনা করেন। আমি বিষয়টা মানে ব্যক্তিগত হয়ে যায়, যেহেতু প্রশ্নটা তুলেন আজিজ ভাই, বললেন ইতিহাসটা ভুল হবে, কারণ এটা তো অনেক জানেন, জেনারেল আমিন জানে, ব্রিগেডিয়ার বারি জানে, যারা এটার কুশীলভ ছিল, যারা ওনাকে পাঠানোর ব্যবস্থা করছিল, জেনারেল মঈন জানে। বাধাটা হয়েছিল এইভাবে, আমি ওনার বাসায় গেলাম 4টার দিকে, গিয়ে দেখলাম যে ওরা সব প্যাকেট করা, বাসায় কোনো কিছু প্যাকেট ছাড়া নেই। তার মানে জিজ্ঞেস করলাম, ম্যাডাম সব প্যাকেট কি আপনি চলে যাচ্ছেন? তো উনি আমাকে বললো যে তুমি জানো না? আমি কই আমি তো জানি যে আপনি চলে যাচ্ছেন। কোনো আমি যাচ্ছি না, আমাকে পাঠিয়ে দিচ্ছে। তার মানে ওনার সম্মতি ছিল না, জোর করছে। কথা শেষ করতে দেন। জি। তাই বললাম যে পাঠিয়ে দিচ্ছে, তাহলে আপনি কি আসলে যেতে চান না, এটা কি আপনার কথা নাকি? উনি আমাকে বললো, রঞ্জন, আমার না রঞ্জন রাখতে, রঞ্জন আমার পটকে মাথায় হাত দিয়ে বললো, দেখো বিদেশে আমার একটি পয়সা নেই, আমি কি খাবো? তো তাহলে আপনি তাহলে প্রতিবাদ করেন, যাবেন না? তারপর উনি বললেন যে প্রতিবাদ করলে কি হবে, সবাই তো বলছে আমাকে চলে যেতে। উনি কথাটা বলছে, সবাই বলছে ওনাকে চলে যেতে। আমি বলছি, ম্যাডাম আমি কি প্রতিবাদ করতে পারি? তো উনি বললে, তোমার প্রতিবাদ করলে তোমাকে মেরে ফেলবে। আমি সেটা চিন্তা করি না, আমি ভয় পাই শুধু আপনার এক্সপেলকে। বুঝছেন না, আপনি আমাকে এক্সপেল করবেন না, তাহলে হবে। তো তুমি কি করবা? আমি বললাম, আমাকে শুধু একটু অনুমতি দেন প্রতিবাদ করার। ঠিক আছে, করো। আমি বেরিয়ে 5টার সময় একটা স্টেটমেন্ট দিলাম, সাক্ষী বিবিসির কাদের কল্লোল, সাক্ষী ভয়েস অফ আমেরিকার আমির খসরু। বললাম যে ম্যাডামকে জোর করে পাঠানো হচ্ছে, তবে ম্যাডাম বলেছেন, আমি একটা শব্দ এড করলাম, যেটা পত্রিকা আসছে, প্রথমতে আসছে, ইত্তেফাকে, সব আসছে, ম্যাডাম যাবে না, ম্যাডামের ডেড বডি যাবে। আপনি তার শব্দটা মনে আছে? তার স্টেটমেন্টটাকে জোরালো করে দিলেন। জোরে বলে আমি বললাম, আমি কথাটা বলার এই নিউজটা আসলো, এবং নিউজটা বিবিসি থেকে আসলো পরে 7টার দিকে। আমাকে ব্রিগেডের বাড়ি ফোন করলো, আমি তো অলরেডি ঢাকা থেকে চলে যাচ্ছি, ভাগতেছি, বুঝছেন না, কারণ ধরবে। তা আমাকে ফোন করে বললো, স্যার ঢাকার বাইরে যাইতে হবে না, আপনি ব্যাক করেন, কথা দিচ্ছি আপনাকে অ্যারেস্ট করবো না। হ্যাঁ, আমি বলি কেন ভাই, কিসে? কনফার্ম করেন কথা ম্যাডাম বলছে কিনা, কথাটা ম্যাডাম বলছে কিনা। বলে হ্যাঁ ম্যাডাম বলছে। এখানে সত্য মিথ্যা কি আছে? কি এটা? আই ওন্ড ইট, বুঝছেন না? 3 দিন ছিল সৌদি এম্বাসির, সৌদি আরবিয়ার কিংয়ের প্লেন, জেট, ঢাকা এয়ারপোর্টে 3 দিন পড়েছিল। তো ম্যাডামকে কেউ পাশে থাকে নাই, ম্যাডামের কোনো লোক থাকে নাই, কোনো নেতাদের ডাইকা পাওয়া যায় নাই, যারা বড় বড় নেতা। এগুলা তো আমাদের জীবনের অভিজ্ঞতা, রক্ত দিয়ে কিনা এগুলা অভিজ্ঞতা। ম্যাডামের বাসার থেকে যখন বের করে দেয়, এই রক্ত দিয়ে কিনা ঠেকায় রাখছি। এই পার্টি অফিসের মেজর হাফিজ ভেঙ্গে ফেলে, বিএনপির অফিসজন নিয়ে নেয়, রক্ত দিয়ে মেজর আটকে রাখছে। খন্দকার দেলোয়ারকে যখন পিস্তল দেয়া জেনারেল আমিন বলছিল, আপনি আগামীকালকে এই সাইফুর রহমানের বাসায় গিয়ে স্টেটমেন্ট দেবেন, তাকে আমি ওই বারডেম থেকে বলে সে লুঙ্গি পরে পায়জামা গায়ে দেয়া, আমি ডিএসবি কথা বলতেছি, উনি বাইরে গিয়ে আসতে করে ওই সিএনজি দিয়া বাইরে গেছেন। রিজবিকে জিজ্ঞাসা করেন, রিজবি আর বেশি আছে, রিজবি জিজ্ঞাসা করেন, মিথ্যা কথা না। বুঝতে পারছি, কাউকে পায় নাই। যেদিন মহাসচিব বানানো হয়েছিল খন্দকার দেলোয়ারকে, সারা রাত্রি চেষ্টা করেছিলাম অন্য কাউকে মহাসচিব বানানোর জন্য। ম্যাডামের সাথে কথা দিয়েছিলাম, ম্যাডাম অন্য কাউকে বানানো, ওকে বানায়েন না। একজন নেতা রাজি হয় নাই মহাসচিব হওয়ার জন্য।
অন্তত অ্যাজ মাস 15 জন নেতার সঙ্গে ফোন করেছি রাতে, অস্বীকার করার এটার কারণ কি ছিল? ভীতি? আরে ভীতি মানে কি, আমাদের নেতারা কি দেখেন না, না আজকে? তখন তো ভীতি ছিল। আজকে দেখেন না, এই যে এত বড় আন্দোলন করলো মির্জা ফখরুল ইসলাম, হয় উনি ক্ষমতা থাকবে না রিজাইন করে চলে যাবে। ওনার ব্যক্তিগত থাকলে থাকতে পারে? ওনার মন্ত্রণালয় চালাচ্ছে ওনার স্টেট মিনিস্টার, উনি একটা, এদের কোনো আছে আত্মসম্মান জ্ঞান আছে? বলেন, রাজনীতি কথা বলেন। কাজে ম্যাডামকে কেউ সাপোর্ট করে না, এটা ম্যাডাম তাদের একটা প্রতিনিধি হিসাবে রাখছে। ম্যাডামের কাজ আমরা দেখছি তো কি হচ্ছে। সেক্ষেত্রে তো আজিজ ভাইয়ের কথা 50-50। এই তারেক রহমান সাহেবকে সত্য যে যে শুনেন, উনি- তারেক রহমান উনি সাহেবকে যেতে চান নাই। না, তারেক রহমান সাহেবকে যখন তার গায়ে হাত দিল, জেনারেল শওকতকে বলছি, তৎকালীন সময়ে আমাদের মেজর জেনারেল ছিল, জেনারেল মাহবুবকে বলছি যে প্লিজ চিফকে বলেন তার গায়ে হাত না তুলতে। একটা লোক টেলিফোন করে নাই, একটা লোককে তো টেলিফোন করতে পারি নাই যে তারেক রহমানের গায়ে হাত তুলবে না। বড় বড় কথা বলেন, বড় বড় জেনারেলগিরি দেখান, রিকোয়েস্ট করেছি। তারপরে আমি এই বাড়িকে বলছি, বাড়ি ইজ দ্য লাস্ট টাইম, এরপরে যদি শুনি তোমার অফিসাররা করছে তাহলে কিন্তু কি করবো আমি জানি না। তো এই যে এখন মাননীয় প্রধানমন্ত্রী যে প্রতিশোধের রাস্তায় যান নাই, না, জান আপনি নাই, এটাকে- আপনি সেটার এটাকে জন্য- কি মনে করেন? আমি এটাকে অনেক ভালো মনে করি, আমি সম্মান করি, বিকজ এ টু বি নট টু বি, এই প্রতিশোধের শেষ নাই। তারেক রহমান সাহেব যে প্রতিশোধ না নেওয়ার দিয়েছে, আমি উনাকে 100 সম্মান করি, শ্রদ্ধা করি। ভেরি গুড ডিসিশন, সুপার ডিসিশনস। কারণ এতে কত হবে আর কত চলবেন? কত আর কত আমরা রক্তের দেখছি বদলে তো। রক্ত, এই চোখের যে আজকে বদলে চোখ। মেজর হাফিজ স্পিকার, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই মেজর হাফিজকে মহাসচিব হয় নাই বিএনপির? সংস্কারবাদী বিএনপির হয় নাই? হয়েছে, এই উনি কি অফিস দখল করতে যায় নাই? মান্নান ভূঁইয়ার সাথে হয়েছে। আমি কি যাই নাই সে অফিসে গিয়া ভাঙার জন্য? আমি দাঁড়াই করি নাই? অস্বীকার করতে পারে? আপনি তাহলে এখন দলে নাই কেন? আমি দলে নাই এই জন্য যে তারেক রহমান সাহেবের সঙ্গে তর্ক করতে হবে, বিকজ আমি এখনো মনে করি আমি তারেক রহমান সাহেবের চেয়ে বেশি বুঝি। আপনি তো মনে করেন? আমি এখনো মনে করি আমি বেশি বুঝি। এটা আমার অসুবিধা, বয়সের কারণে হতো। আমার হেতু, আমার সমস্যা হতে পারে, আমি সরে আসছি। আপনি আমাকে প্রথম বলছেন জামাতের নেতা, আমি প্রতিবাদ করতে চেয়েছিলাম, করি নাই, করে আপনার অবদ্ধ দেখা যাবে। তো আমি যেমন নেতা, আমি জামাতের একজন সহযোগী সদস্য, নেতা হওয়ার কোনো খায়স নাই, কিন্তু আমার একটা পরিচয় ধরে রাখার জন্য। আপনার অস্তিত্ব যেরকম, তাতে আপনাকে মানুষ নেতাই মনে করবে। না, নেতা মানুষ মনে করুন, আমি জামাতের নেতা হওয়ার আরেকটি বৃহৎ দলের নেতা ছিল। না, আমি জামাতের নেতা হইতে পারি নাই, হব না, কারণ আমি ওই কর্মী, কারণ আমার একটা পরিচয় দরকার, আমার একটা পরিচয় দরকার, সেটা আছে। কিন্তু কথা হচ্ছে, আমি যে বললাম যে আজকে তো দুর্ভাগ্যের সঙ্গে বললাম যে তারেক রহমান সাহেবের অধীনে আমি থাকতে পারবো না। কেন থাকতে পারবো না? যে আমি এখনো মনে করি ওনাকে, ওনার চেয়ে আমি সব বিষয়ে বেশি বুঝি। সরি, ইট মে বি আমার অডাসিটি হতে পারে, এটা আমার হয়তো বেয়াদবি হবে না, কারণ উনি আমার বয়সের ছোট। এই সবই তো ব্যক্তিগত ধারণা, এটা নিয়ে আসলে তর্কের কিছু নাই। না, তো ধারণা আমি মনে করি, কারণ আমি সেখানে থাকি নাই, আমি সেখানে চলে আসছি। তার মানে আপনি সংঘাত, ব্যক্তিত্বের যে সংঘাত, সেটা এড়াতে চেয়েছেন। অবশ্যই, আমি কেন যাবো? আমি প্রধানমন্ত্রীর জন্য বিব্রতকর অবস্থা কেন তৈরি করবো? আমি ওনাকে সম্মান আপনি করবো। তার দল ছেড়ে চলে গেছেন, তাতে উনি বিব্রত হবেন না? একটা দল তো, আমি তো অভিযোগ দেওয়া যায়নি, আমি তো কোনো ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ দেওয়া যায়নি। আমি বলেছি যে আমার এখানে, কারণ আমি একটু বেটার আদর্শে যেতে চাই। আমি কম্পারেটিভ আদর্শে মনে করি যে বিএনপির চেয়ে জামাতের আদর্শ বেটার। এখানে ওখানে ভালো মানুষের বেশি সংখ্যা, যেমন আমাকে এখন প্রায় নামাজ পড়তে হয়। আমি জামাতের অফিসে গেলে যতক্ষণ থাকি সব ওয়াক্তে নামাজ পড়তে হয়, কিন্তু বিএনপিতে এত বছর ছিলাম, কোনোদিন নামাজে যাওয়ার প্রয়োজনীয়তা বোধ করি নাই। তো এই যে একটা পরিবেশ, তো এই পরিবেশটার কারণে কি হয়েছে মনে করি আমি, এটা যার যে রাজনৈতিক পটন কাছে কথাগুলো তুলাইলেন, আমি বললাম ভাই আমরা দেখেছি তো, বেগম খালেদা জিয়াকে তার বাড়ির সামনে তার ছেলেকে অ্যারেস্ট করার জন্য, কোকো সাহেবকে অ্যারেস্ট করার জন্য, এই ব্রিগেডিয়ার সাহেব, এখন নাম বলবো না, আমি বেঁচে আছে, আমাকে বলছে আক্তার তুমি বলো এই বাড়ির ভিতরে ক্রিমিনাল ঢুকছে, দুষ্কৃতিকারী ঢুকছে, একজন সন্ত্রাসী ঢুকছে, তাকে বের করে দিয়ে বলো। আমি বললাম ব্রিগেডিয়ার স্যার আপনি কি বলেন, জেনারেল জিয়ার ছেলে সন্ত্রাসী? সেটা আমি জানি না। এই ব্রিগেডে এখনো বাঁচিয়ে আছে, ডিপিএস ছিল। আমি বলছি এই ম্যাডামকে বের করে নিয়ে এসে আমি রাস্তায় দাঁড়ায় কাদের কল্লোলকে দিয়ে ইন্টারভিউ দেওয়াইছি, বিবিসি কাদের কল্লোল দেওয়া, আমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, অথচ এই মধুদের প্ররোচনায় উনি বাড়িটা হারিয়েছেন। এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা জিজ্ঞেস করব। যারা এম এ আজিজ, আমরা একটু ভিন্ন প্রসঙ্গে যাই। আমরা দেখেছি আজকে অর্থমন্ত্রী বলেছেন মুজিব বর্ষ উদযাপনে 983 কোটি 91 লাখ টাকা খরচ হয়েছে। তো এইটা কি
কোনো তদন্ত হবে কিনা অথবা এটা দুর্নীতি হিসাবে বলা হবে কিনা, এরকম কিছু আসে না? একটা প্রশ্নের উত্তরে তিনি বলেছেন যে টাকাটা খরচ হয়েছে। এটাও টু বি নট টু বি, কারণ ইউনুসের সহ উপদেষ্টাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ আছে না, তদন্ত হচ্ছে না তো। সুতরাং কোনটা তদন্ত হবে কোনটা তদন্ত হবে না এটা তো বলা মুশকিল। এটাও টু বি নট টু বি। হ্যাঁ, আপনি আজকের অনুষ্ঠানের যে টপিক সেটা নিয়ে আপনি বেশ রসিকতা করতে পেরেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে দোষ দিয়ে লাভ নাই, সরকার পারছে না। এটা তিনি বলেছেন যে ত্রাণ সংক্রান্ত বিষয়ে, যে চট্টগ্রামে এক ধরনের পানি বন্দিত্ব তৈরি হয়েছে, সেখানে তিনি গিয়েছেন এবং ত্রাণ বিতরণের সময় তিনি এই কথা বলেছেন। আপনার কি মনে হয় যে সরকার পারছে না? না, এটা সরকার তো আছে, পারছে না এটাও বলবো না। ধরেন তারেক রহমানের স্টাইল ভিন্ন, ধরেন এই সরকারের ধরেন এই যে সিগন্যাল, ট্রাফিক সিগন্যালে এআই লাগাই দিছে, কাউকে বলে ঘোষণা দিয়ে করছে। এখন গাড়ি চলতে দেখা যাচ্ছে গাড়ি থেমে থাকে। হ্যাঁ, তো এটা তো চলছে। তারপর কিউআর কোড, এটা একটা মজার ব্যাপার আছে, এটা আমি আপনাকে একটু বলি। যে লেক রোড, যেটা মানে জিয়া উদ্যানের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, সেখানে 40 কিলোমিটার হচ্ছে উচ্চ সীমা। ঢাকার ব্যাটারি রিক্সা 50 কিলোমিটারে চলে। ওই রাস্তা দিয়ে অবশ্য ব্যাটারি রিক্সা চলে না। আমি ইউরোপে যাইতে হয় যে বনশ্রী যাওয়ার সময় ব্যাটারি চালে তো উল্টা আসতেছে, সোজা যাচ্ছে। হ্যাঁ, তো তারা তো এআই তে ধরা পড়ে না, এআই তো ব্যাটারি রিক্সা চিনে না। ওটা চেনে না। কিন্তু আমার কথা হচ্ছে রেগুলার যে গাড়িগুলো তো থেমে থাকতেছে, ড্রাইভার ওই এআই দেখে, এবং অত্যন্ত কষ্ট করে 40-এ চালাতে হয়, কারণ সেকেন্ড গিয়ারে 40-এ চলে। এরপর তো চলতেছে। অনেক তারপরে কষ্ট করতে ধরেন হয়। আক্তার ভাই বই লিখছে, বইয়ের এখন এটা তো কাজ হইতেছে যে কিউআর কোড অলরেডি চালু করছে। ক্যাশলেস সোসাইটি যদি হয়, এই দেশে তো দুর্নীতি মহামারী, তো দুর্নীতিটা যদি আমার মনে হয় সরকার পারছে, একটু ধীরে ধীরে পারছে, এই তো ধীরে ধীরে পারছে। এইবার অন্য একটা প্রসঙ্গে যাই, এটা নিয়ে আমরা একটু পরে আরো আলোচনা করব। জনাব ফরাসউদ্দিন, তিনি অধ্যাপক এবং একসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নরও ছিলেন, দীর্ঘ তার একটা ইতিহাস আছে। তিনি বলেছেন তত্ত্বাবধায়ক সরকার একটি আমলাতান্ত্রিক অব্যবস্থা, এবং তিনি বলেছেন যে রাজনীতিবিদরা এই ব্যবস্থার মাধ্যমে নিজেদের উপর নিজেরাই অনাস্থা প্রকাশ করছেন, যা মোটেও ভালো কথা না। এটা তো এক ধরনের যৌক্তিক কথা যে রাজনীতিবিদরা আসলে বিশ্বাস করেন না যে তাদের কলিগরা তাদের হাতে স্বাভাবিকভাবে ক্ষমতা হস্তান্তর করবে। তত্ত্বাবধায়ক সরকারে আমলা ফেরেস্তা 5টা এনে দেওয়া লাগবে। ওনারা রাজনীতিবিদ, ওনারা ইলেকশন করতে পারে। ফরাসউদ্দিন সাহেব নিজেও তো আমলা ছিলেন, উনি তো বিরোধিতা করেছেন। না, বিরোধিতা, উনি বুদ্ধিজীবী হিসেবে কথা বলছে। আমি তো মনে করি আপনি দেখেন ইলেকশন কমিশন এবং তত্ত্বাবধায়ক সরকার আমলা ছাড়া চোখে দেখেন নাকি? যেটা বলতে চাচ্ছি, এই জন্য রেকলেস অ্যান্ড ইরেসপন্সিবল স্টেটমেন্ট যখন প্রশাসকরা দেয়, তখনই কিন্তু সমস্যাগুলো সৃষ্টি হয়। কিন্তু মানুষ তো ময়লা ফেলে। শুনেন, এগুলো তো ব্যাপার না। 175 মিটার রেইনফল ইজ নট স্বাভাবিক। এটা শত ড্রেন থাকলেও পানি এখানে জমবে ফর ফিউ আওয়ার্স। এটা ওনারা বলেছেন যে এত বৃষ্টিতে তো জমবে। এখন ধান্দাবাজি করার দরকারটা কি? না, ওনারা এটা বলেছেন 175 এর পানির ড্রেন করার জন্য যত হাজার কোটি টাকা ব্যয় করতে না, যত হাজার কোটি টাকা ব্যয় হবে, আপনি এই যে ড্রেনেজ সিস্টেমটা, তাহলে তো আমার এই প্রশাসক কি করেছেন? আমাকে এই ড্রেনেজ সিস্টেমটা কি করেছেন ওনাদের ব্যর্থতা। এই জন্য বলছে, এই মাত্র ওনার সরকার আর 10 বছর ছিল না, ওনার ঢাকার মেয়রগিরি ওনার পার্টির লোকেরা করে না আগে 17 বছর আগে আব্বাস করে না, 17 বছর আগেও তো পানি ডুবছে। 17 বছর পরেও তো এরশাদ ক্ষমতায় এসে, 17 বছর পরেও তো ঢাকা শহরে এসে পানির তলে গেছে। এরশাদ তো এই হাফ প্যান্ট পরে পানি দেখাইছে। এগুলো বলে লাভ কি? অন্যকে দোষারোপ করেন। অন্য দোষারোপ করে কারা? ডগ বার্কস, শুনেন, ডগ বার্কস অন আদার ডগ বার্কস। না, কিন্তু এটা তো ঠিক যে আমরা আমাদের ঢাকা শহরে নাগরিক দায়িত্ব পালন করি। আমরা নাগরিক দায়িত্ব এর চেয়ে ভালো কি পালন করবেন? ওরা তো নাগরিক দোষারোপ করেন না। ঢাকা শহরের ল্যান্ডলেস পিপল 35%, আর তার মধ্যে 14% হলো যার ঘরই নেই, বিছনাই নেই, যে রাস্তায়, ফুটপাতে, দোকানে, ছাদে বিন্দু ঘুমায়। এই হিসাব নিয়েছেন আপনি? এই ঢাকা শহর বানাইছেন আপনি? এই ঢাকা শহর সারা বাংলাদেশের এই যেটা আমেরিকাতে অড জব বলে, ক্ষুদ্র কাজের একমাত্র জায়গা, যেখানে ডেলি কাজ করে ডেলি সংস্থান হবে, তার বাসস্থান হবে না, তার চিকিৎসা হবে না।
কিন্তু ঢাকা শহরে শুধু বেঁচে থাকার জন্য প্রায় 14% লোক। এই পরিস্থিতি টিকিয়ে রেখে আমরা কি করে এই শহরকে ঠিক করব? না, এই শহরকে ঠিক করতে হলে একজন অনেস্ট, চাঁদাবাজ মুক্ত, ভিশনারি মেয়র দরকার, নট দ্য প্রাইম মিনিস্টার। আমাদের কোনো মন্ত্রী ভিশনারি ঢাকাকে না। 2 ভাগ করে দেওয়া হয়েছে, আমাদের 2জন মেয়র লাগে, কিন্তু ঢাকা তো একটি যুক্ত নগরী। এই পাশের ময়লা ওই পাশে যায়, ওই পাশের পানি এই পাশে আসে। পলিটিক্যাল ডিসিশন হয়েছে। আপনার ভিশনারি, আমি কি বলছি, আপনি যে কোনো কাজটা করবেন, আপনি যে প্রশ্নটা করতেছেন, আপনি কিন্তু প্রশ্ন ইমিডিয়েট করতেছেন, আপনি কিন্তু আর 2টা প্রশ্ন আর মাথার মধ্যে আছে। এই ভিশনটা নিয়ে আপনি একটা করে প্রশ্ন আগাচ্ছেন। তো ভিশনারি যদি না হয়, আমি ঢাকা মহানগরে সবচেয়ে লোয়েস্ট জায়গাটা ছিল, নিম্ন জামুচা, বসুন্ধরা সিটি করতে দিয়েছেন। কোন সরকার দেন নাই আপনি? ঢাকা শহরে বসুন্ধরা যে মার্কেটটা বানাইছেন, ওই এলাকার পানি কোথায় যাবে? ওই জায়গা তো ডুবা ছিল, ওখান থেকে পানিটা কমলাপুর কলাবাগান লেগে যেত। বনশ্রী আফতাবনগর সেটাও তো ডোবা ছিল, সেটা ডুবা ছিল। বাসাবার পিছনে মুগদা ডোবা ছিল। আপনি এই যে কমলাপুর খাল বন্ধ করে দিচ্ছেন, আমিন বাজার ওটা পুরোটা লোল্যান্ড বন্ধ করে দিচ্ছেন। আপনি ফকিরাপুল থেকে যে পানি বের করে যে রাস্তা ছিল বন্ধ করে দিচ্ছেন। আপনি যে ওটাই ওনারা এই যে বলেছেন, রামপুরা, ওনারা না, এটাই ওনারা বলছে বলেছেন। কেন? সেই বলছে, উনি বলতে হবে যে আমরা এটা করা ভুল হয়েছে। উনি কাকে দায়ী করতে যাচ্ছেন? এই দায়ী করা উনি ছিলেন না ডিপটি মেয়র? উনারা এটা কেন করতে পারেন? উনি যদি জানে এটা কারণ ছিল, তাহলে ইমিডিয়েটলি কত 2 বছর এটা করলো, 6 মাস এটা করলো না, একটা খাল খুব পরিষ্কার করতো। দেখেন, এই যে অন্যকে ব্লেম করা, করেছে, কিন্তু অন্যকে এটা দোষারোপ। অপ্রতুল। ভাই আপনি এদের পক্ষে বলেন না, আমি পক্ষে বলছি না। না আপনি বলেন না প্লিজ, কারণ হচ্ছে কি, এদের পক্ষে বললে ধান্দাবাজি হয়ে যায়। না, These are the এরকম কোনো two- কথা নাই। these are the two- ওনারা দেখে নেন, নাই একজন কাউকে তো তার কথা বলতে হবে। টু আনফিট এবং অথর্ব মেয়র দেওয়া হয়েছে, যার কারণে বিএনপি আজকে কলুষিত হচ্ছে, কলঙ্কিত হচ্ছে। আমি এই জন্য তো বলছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কে ফাংশন করতে বাই হিমসেলফ, নট বাই অ্যাডভাইসড। আমরা জনাব আজিজ আপনার কাছে আসি। আমরা ফিটনেসের বিষয়ে শুনছিলাম, আমরা সবসময় শুনেছি যে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য দূর করা হবে, একটা জনমানুষের জন্য তরুণরা কাজ করবে, কিন্তু সেই তরুণদের মধ্যে থেকে নির্বাচিত সংসদ সদস্য হান্নান মাসুদ, তিনি মাঝ নদী থেকে ফেরি ফিরিয়ে এনেছেন। নলচিরা ঘাটের উদ্দেশ্যে ফেরি ছেড়ে যাওয়ার সময় এই ঘটনা তিনি ঘটিয়েছেন, এবং এটা তিনি ঘটিয়েছেন ব্যক্তিগত প্রয়োজনে। তো এই ধরনের একটি কাণ্ড তিনি ঘটালেন। এরা নিরাপদ সড়ক আন্দোলন করছে, সড়ক নিরাপদ হয় নাই। ওনারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, বৈষম্য যায় নাই। হ্যাঁ, ওনারা কোঠা বিরোধী আন্দোলন করেছে, কোঠা যায় ব্যাপারে কিছু বলে নাই, সংসদে বলে না। কিন্তু সংসদে আপনার কি কি জিনিস চায়, মুক্তিযোদ্ধা হইতে চায়, কয় না আমার বাপ ফ্যামিলিতে 12 জন মুক্তিযোদ্ধা ছিল, তার বাপ মা পুরো বাঁচা রয়েছে। এখন ধরেন সালাউদ্দিন আহমেদের এলাকায় বাড়ি, উনি পাওয়ারফুল একজন নেতা আছে, তার জায়গায় তো ফেরি ফিরে না আসলে যোগ্যতা কি প্রমাণ হবে? হ্যাঁ, যোগ্যতা প্রমাণ করছে। আমি তো দেখছি যে আমার আরিচা নগরবাড়ি ফেরিতে এক অফিসার, তার জন্য ফেরি দাঁড়ায় রয়েছে আধা ঘন্টা। এখন সমাজে তো আপনার এরকম পাওয়ারফুল ব্যক্তিরাই চালাচ্ছে। এখন যে আলোচনা তো করতেছি এই কারণেই যে যার ক্ষমতা আছে সেই পারে। ঢাকা শহর আপনি কি করে, ঢাকা শহর এখন যে জায়গায় হয়েছে, এই পরশুদিন রিপোর্ট ছিল, ঢাকা শহর এখন বসবাসের অনুপযুক্ত শহর। বিশ্বের সবচাইতে অব্যবস্থা হতে 3 নম্বরে। চট্টগ্রামের অবস্থা তো ভালো না। চট্টগ্রামের চট্টগ্রামের অবস্থা আরেকটি আরো বড় খারাপ। দুর্বলতা হচ্ছে যে সমুদ্রের পাড়ে এই নগরীটি, এবং সমুদ্রে যে পানি যাবে, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বাড়ছে। হ্যাঁ, কর্ণফুলী নদীর তীরে যখন আপনার বৃষ্টি হয় তখন নদীর উচ্চতা বেড়ে যাচ্ছে, 100 পুরো শহরটা নিচে চলে যাচ্ছে। 108টা নদী নালা আছে চট্টগ্রাম শহরে, এবং রাজশাহী শহর ক্লিন, চট্টগ্রাম শহর সবচেয়ে দর্শনীয়, পাহাড়ও আছে ভিতরে। এই শহরে সব নদী নালা ভর্তি, দখল হয়ে গেছে। এখন 26টা ড্রেন আছে, নদী নালা 100টার জায়গায় 26টা। 26টা সব দখল হয়ে গেছে, দখল হয়ে গেছে। এখন যেটা হয়েছে, বিশেষজ্ঞরা যেটা বলতেছে, ধরেন যে এখন হাইড্রেন করতে হবে, অর্থাৎ এই যে কর্ণফুলী নদীর অতিবৃষ্টি হলে পানি ফেপে উপরে উঠে যায়, পানি তো বের হয় না, যা আছে বের হয় না, বরং নদীর পানি ভিতরে ঢুকে। এইটা ক্লিন করে যখন বৃষ্টি হবে তখন পাম্প দিয়ে নদীতে পানি ফেলে দিতে হবে।